আজকাল হয়, টেলিফোনের এপারে আমি ওপারে আপনি, ধীরে ধীরে আমাদের এই ফিজিক্যাল ডিস্টেন্সিংটা সোশ্যাল ডিস্টেন্সিং এ পরিণত হচ্ছে, আমাদের এই এপিডেমিক বা প্যান্ডেমিকের কারণেই হোক না কেন। কিন্তু আপনি যেহেতু শিল্পী এবং একজন শিল্পীর বেঁচে থাকা সকলকে নিয়ে, সেখানে কি আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হলেন, নাকি আপনি অন্যভাবে আপনার জীবনযাত্রাটার কথা ভাবছেন এখন? হ্যাঁ, প্রথম মানে প্রাথমিকভাবে তো একটু অস্বস্তি হয়েছিল যে এইভাবে কি করে হবে। আসলে প্রথমে যে ব্যাপারটা এতটা দীর্ঘায়িত হবে সেটা তো বুঝতে পারিনি। লকডাউন কিছুদিনের জন্য হবে, আবার হয়তো নর্মাল হয়ে যাবে, এরকমই একটা ধারণা ছিল। তখনও এই যে এটা এত দীর্ঘকালীন ব্যাপার, সেই ব্যাপারটা সম্পর্কে আগামত বুঝতে পারিনি। ইনফ্যাক্ট আমি জানুয়ারি শেষ সপ্তাহে আফ্রিকাতে যাই অনুষ্ঠানের জন্য। তো সেই সময় আমি মানে নিজেও মাস্ক ক্যারি করেছিলাম, একটু একটু খবরগুলো পাচ্ছিলাম এবং আমিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে দেখছিলাম। তখনও ব্যাপারটা এতটা বুঝতে পারিনি। আমি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ফিরলাম এবং তারপরে ধীরে ধীরে এটা এইভাবে মানে আমাদের কাছে এলো এবং একটা সময় আমাদের এয়ারপোর্টটা লকডাউন হলো, এয়ারপোর্টটা লক করে দেওয়া হলো এবং অনেক যাত্রী বা অনেকেই বাইরে আটকে গেছেন বা এখানে আটকে গেছেন, বাইরে যেতে পারেননি। প্রথম দিকে ব্যাপারটা যে এতটা দীর্ঘায়িত ভেবেছিলাম একটা টেম্পোরারি ব্যাপার। ধীরে ধীরে ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত হলাম। একটা হচ্ছে হ্যাঁ, আমাদের যেটা মেইন প্রফেশন, আমাদের যেটা সবচেয়ে প্রিয় জায়গা মঞ্চ, বিভিন্ন স্টেজ, বিভিন্ন জায়গায়, সেইটা তো কমপ্লিটলি বন্ধ হয়ে গেল এবং এখনো ঠিক কবে সেই ব্যাপারটা শুরু হবে কিছুই বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে একটা তো মেন্টাল একটা ধাক্কা, মানসিক ধাক্কা, এই যে একটা গত 30 বছরের যে লাইফস্টাইল সেটাকে প্রায় চেঞ্জ করে ফেলা। কিন্তু একটা কথা তখন মনে হলো যে একটা ছুটছিলাম এ প্রান্ত থেকে ও প্রান্ত, বাড়িতে কতক্ষণই বা থাকতাম, আবার রেডিও বেরিয়ে পড়তাম, হয় টিভি চ্যানেলের শুটিং বা নিজের অনুষ্ঠান বা ক্লাস, মানে কোনো নিজের জন্য সময় ছিল না। তখন ভাবলাম যে নিজের জন্য একটু সময় পাওয়া গেল, সময়টাকে অন্যভাবে একটু কাজে লাগাই। যেগুলো ভালোবাসতাম এতদিন, বই পড়তে ভালোবাসতাম, গান শুনতে ভালোবাসতাম, লেখালেখি করতে ভালোবাসতাম, আবার সেগুলোতে মনোনিবেশ করলাম, সেগুলো থেকে আনন্দ পেতে থাকলাম। এবং আমার যেটা আর একটা যেটা কাজের সঙ্গে আমার সবসময় আমাকে যুক্ত থাকতে হয় বা এখনো আছি বা থাকলে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমার ক্লাসেস। আমার যেগুলো ক্লাস ছিল সেই সব ক্লাসগুলোই আমি ফিজিক্যাল ক্লাস থেকে অনলাইন ক্লাস করে নিলাম। এই সময় লকডাউন হয়, ওই সময় আমি একটাই অনলাইন ক্লাস করতাম, সেটা লাস্ট 3 ইয়ার্স ধরে করছি। একটা ইন্টারন্যাশনাল ক্লাস হতো, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তারা অনলাইনে মিট করতো, আমি একদিন ক্লাস নিতাম মাসে 4। সেই যে সিস্টেমে আমি অনলাইন ক্লাস নিতাম সেইটাই আমি এই স্থানীয় ক্লাসগুলোতে সবগুলোতেই সেই সিস্টেমের মধ্যে দিয়ে গেলাম। সকলকে সে ব্যাপারে ট্রেন করালাম যে কিভাবে ওই ক্লাসগুলো করতে হয়, ল্যাপটপ বা ফোনের মধ্যে দিয়ে। ছাত্রছাত্রীদের সঙ্গেও রেগুলার যোগাযোগটা হতে থাকলো, আমার পড়াশোনাটাও একটু বাড়িতে আমার মতো হতে থাকলো, আর এই জীবনযাপনের সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হলাম। তারপর শুরু হলো ডিজিটাল কনসার্ট, বিশেষ করে ইউএসএ বিভিন্ন শহর থেকে অ্যাপ্রোচ করতে থাকলো এবং অনেকগুলো ডিজিটাল কনসার্টও বাড়ি থেকে করা হলো। যদিও তাতে কি আর মঞ্চের স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, কিন্তু যোগাযোগটা রইল, অ্যাটলিস্ট ফোন বা ল্যাপটপের স্ক্রিনে সকলের সঙ্গে যোগাযোগটা রইল। তো এখনো কিন্তু সেইভাবেই ব্যাপারটা চলছে, যদিও অতটা স্ট্রিক্ট না, বাজার বাইরে মাঝে মধ্যে যাওয়া যাচ্ছে সেই রকম সতর্কতা মেনটেন করে, কিন্তু মোটামুটি জীবনযাপন তো গত 8 মাসে একদম অন্য খাতে বইছে। সেটাকেই এখন নর্মাল মনে করে নিয়েছি, নিউ নর্মালটাই এখন নর্মাল। কিন্তু কোথাও অসহায় লাগে না? আমরা তো জানতাম দুঃখের দিনে অনেকেই অনেকের পাশে থাকেন না, এবং যারা থাকেন না তারা আমাদের বন্ধু নন, কিন্তু আনন্দেও মানুষকে কাছে পাওয়া যাচ্ছে না, এই কি বড় যন্ত্রণার নয়? হ্যাঁ, আনন্দে মানুষকে, তবে দেখো দুঃখের দিনে যারা পাশে থাকে তারাই তো প্রকৃত বন্ধু। তো এই সময় কিন্তু অনেক বন্ধুদেরও চেনা যাচ্ছে যে কারা বিপদে আপদে, কারা অসুবিধে হচ্ছে, কারা সব নিজেদের বিপদ তুচ্ছ করেও ছুটে আসছে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, কারা সাধারণ মানুষের জন্য অর্থ সংগ্রহ করছে নিজেরা উৎসব অনুষ্ঠানে ব্যয় সংকোচ করে, কারা সাধারণ মানুষের সেবায়। তার মধ্যে তো আবার আমপানের এই ঝড়, আমরা অনেক বন্ধু বান্ধব মিলে, আমার ছাত্রছাত্রীরা মিলে বিভিন্ন জায়গায় আমরা আমাদের সাহায্যের হাত যতটা পেরেছি বাড়িয়ে দিয়েছি। সুন্দরবনের
মানুষদের পাশেই বলো বা কলেজ স্ট্রিট বই পড়ার জন্যই বলো, সব জায়গায় আমরা চেষ্টা করেছি এই যে সাধারণ মানুষের জন্য, অসহায় মানুষদের জন্য কাজ করতে পেরেছি। ঠিক এই ফেজটা না এলে তো বুঝতে পারতাম না, এর থেকেও একটা অন্যরকম কনফিডেন্স পাওয়া যায়, অন্যরকম আনন্দ পাওয়া যায়। এই সময়গুলো জীবনে পেতাম না, যে কারণে বা আপসেট লাগলে, হতাশ হলেও কিন্তু পজিটিভ দিকটাই ভাবছে। এই 8-9 মাসেরও অনেকটাই নেগেটিভ, কিন্তু কিছু পজিটিভ দিক আছে। সেই পজিটিভ ভাইবসটা নিয়েই কিন্তু আগামী দিনে আবার চেষ্টা করছি। অনেক বন্ধু বান্ধবী ফোন করে যারা শিল্প জগতে, যারা নানা রকম প্রফেশনে, কেউ মিউজিশিয়ান, কেউ গান করেন, কেউ বা আমাদের মতো বাচিক শিল্পী, কি করব বলো, আমাদের এই প্রোগ্রাম বন্ধ, এখানে বন্ধ। সবসময় এটাই বলি যে আর একটা সেকেন্ড অপশন খোঁজো, যেটা বাড়ি থেকে নিজে করা যায়। কারো যদি রান্না বান্না ইন্টারেস্ট থাকে, এমন অনেককে দেখছি যারা বাড়ি থেকে রান্না করে হোম ডেলিভারির ব্যবস্থা করছে। বা অনেক বন্ধু বান্ধব আগে যতটা না সফল হয়েছে এইসব পেশায়, এখন কিন্তু এই প্রযুক্তিটাকে ঠিকঠাক লাগিয়ে তারা মোটামুটি এই পুজোর সময় বা এতে ভালোই কিন্তু মানে তারা আয় করতে পেরেছে। মানে বেশ সেটা উৎসাহব্যঞ্জক। তো আরো অনেকে যদি এইগুলো থেকে উৎসাহ নেয় যে বাড়ি থেকেও আমরা কিছু কাজ বা কিছু আমাদের দক্ষতাকে প্রযুক্তির মাধ্যমে যদি পৌঁছে দিতে পারি, তাহলে সেটাও কিন্তু একটা পজিটিভ ভাইব এনে দেয়। কারো মন খারাপ করে হতাশ হয়ে বাড়িতে বসে থেকে তো লাভ নেই। মাইলের পর মাইল টুকটাক, মঞ্চ, করতালি, আশীর্বাদ, এত মানুষের সঙ্গে মেলামেশা, এত বিদেশ ভ্রমণ সব বন্ধ। কিন্তু ওই বইয়ের মধ্যে মুখ বুঝি, লেখাপড়া করি, অনলাইন ক্লাস করি বা অনলাইন কনসার্ট করি, এইভাবেই ভালো থাকার চেষ্টা করছি। নিজের সঙ্গে কবিতা নিয়ে থাকা, সেটার একটা বিরাট জায়গা রয়েছে। এই মুহূর্তে আমরা থেকে ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম, এবং আমাদের যারা আজকে রয়েছে তাদের সঙ্গে এমন একটা প্রজন্মের যোগাযোগ তৈরি হচ্ছে তাদের কাজের সূত্রে, যারা হয়তো ইতিহাসের সাক্ষী নন, কিন্তু তাদের কাজ নিয়ে আপনি থাকছেন, তাদের লেখা নিয়ে আপনি থাকছেন। এমন কোন দর্শন কি আপনাকে এই মুহূর্তে নাড়া দিল? দেখো, যারা আমাদের মনে চিরকালীন জায়গা রেখে দিয়েছেন বা গেছেন তাদের সৃষ্ট, তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে, সেই বিষয়গুলো তো আমরা খুব ব্যস্ত সময়ে সেভাবে গভীরে ভাবি না। রবীন্দ্রনাথকে আরো গভীরভাবে পড়া, আরো ভাবা, বা ধরো কোনো ক্লাসিক্যাল মিউজিক, সেটা আরো গভীরভাবে শোনা বা ভাবা, এগুলো মনকে অনেক বেশি মোহমুক্ত করে দেয়। এই যে চারপাশে সবকিছুর প্রতি আমরা এত মোহগ্রস্ত থাকি, নাম, যশ, খ্যাতি, অর্থ, কিন্তু তুমি যদি একটা সেই ধরনের মানে গানের মধ্যে নিজেকে একেবারে ডুবিয়ে দাও, তাহলে তখন এগুলো অর্থহীন মনে হয়। বা কোনো সাহিত্য সৃষ্টির মধ্যে, কোনো রচনার মধ্যে যদি নিজেকে ইনভলভ করে দাও, তাহলে অনেক কিছুই অর্থহীন মনে হয়। হ্যাঁ, মনে হয় যে আমাদের যে মিনিমাম নিডটুকু, সেটুকু যদি নিজেকে মানে এই মোহ থেকে, চারপাশের এই মোহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারি, তাহলে বোধহয় অনেক ভালো থাকা যায়। এই সময়টুকু নিজেকে, নিজের কথা ভাবার এই সময়টুকু, বা নিজের ভেতরে নিজের কনসেন্ট্রেট করার সময়টুকু, আমরা কিন্তু কত ফার্স্ট লাইফ লিড করছিলাম। তো আমার এখন মনে হয় যে এত ফার্স্ট লাইফ লিড করছিলাম, কখনো এর কথা ভাবার বা এনার কথা ভাবার বা এই আর একজনের এদের কথা ভাবার তো সময় পাইনি। সেই সময়টা পেয়েছি, এবং সেই যে তাদের নিয়ে ভাবা, আরো অনেক কিছু নিয়ে জীবনে ভাবার আছে, এই বোধগুলো আমাদের সাহিত্য, কাব্য, দর্শন এইসবের মধ্যে লুকিয়ে আছে। সেগুলো অনুসন্ধান করার চেষ্টা করেছি। গীতাঞ্জলির কবিতাগুলো আবার পড়ছি, পড়তে পড়তে নানা রকম ভাবনা চিন্তা মনের মধ্যে আসছে। তো এগুলো একটা অন্যরকম, কি বলবো, ইটস আ কাইন্ড অফ মেডিটেশন। এই মেডিটেশনের জন্য মানে সময়টুকু আমরা বার করতে পারতাম না। এই যে ধ্যানের সময়, মনঃসংযোগের সময়, এটা আমরা বার করতে পারতাম না। তো সেটা কিছুটা হলেও এই সময়টা কিন্তু করা যাচ্ছে যদি সেইভাবে ভাবি। তো দেখো, কখনো কোনো ফেজ তো চিরকালীন হয় না। মহামারীর এই হিস্ট্রিটা পড়ছিলাম যে পুরো 100 বছর অন্তর অন্তর নাকি এইগুলো, সেই স্প্যানিশ ফ্লু বা আরো যেগুলো আমরা শুনছিলাম, আবার সুস্থ সময় চলে আসে। এই ধরনের কাজের মধ্যে, ভাবনার মধ্যে থেকে সুস্থ সময় প্রতীক্ষা করা ছাড়া আর তো কোনো রাস্তা নেই। তবে চারপাশে অনেক বিশিষ্ট জন, প্রিয়জন, গুণীজন, কিংবদন্তি সম ব্যক্তিত্ব যারা অসুস্থ হচ্ছেন, অনেকে চলে যাচ্ছে,
দুঃখ দিচ্ছে যে শেষ সময়গুলোতে তাদের কাছে পৌঁছতে পারছি না, হঠাৎের কাছে পৌঁছতে পারছি না, এই বাধাটাই সাংঘাতিক। এই সব সতর্কতা মেনে তাদের কাছে আমরা শেষ সময় অনেক প্রিয়জনদের কাছে পৌঁছানো হচ্ছে। এমন একটা সময় যে সময় ইতিবাচক দিকও পাচ্ছি আমরা, মানে যে আপনি নানান মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন অন্তত, বা অন্যভাবে বাঁচার চেষ্টা করছেন, সবসময় যে খারাপ আছি সেটা না ভেবে। এমন কোন লেখা, এমন কোন কবিতা হতে পারে বা আপনার নিজের লেখা হতে পারে। মনকে এই কথাই মনে রেয়াজ সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। যেটা সত্য সেটাকেই নিতে হবে, এখন এই সময় এটাই সত্য। সুতরাং নিজের ভেতরে আমরা এতদিন বহির্মুখী ছিলাম, আমাদের বাইরের জগৎ বেশি টানত। এইবারে এই সত্যের মুখোমুখি হয়ে নিজের ভেতরকে অনুসন্ধান করো, নিজের মধ্যে কনসেন্ট্রেট করো, মনোসংযোগ করো, এইভাবেই ভাবতে হচ্ছে। আপনি যদি দু লাইন কিছু শোনান, এমন একটা যদি একটু ইতিবাচক কিছু শোনান, যারা ঘরকুনো, যাদের একটু মন খারাপের জায়গা বা সত্যি যাদের ক্ষতি হয়েছে, তারা একটু আনন্দের আস্বাদন পেতে পারে বা বাঁচার রসদ পেতে পারে। রবীন্দ্রনাথের কবিতাটি বলবো, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। এই কথাগুলোই মনে রাখার চেষ্টা করি, নিজের উপর বিশ্বাস, কোন একজন শক্তির প্রতি, তার প্রতি বিশ্বাস রেখে আগামী দিনে পথ চলা, সুন্দর করে প্রতীক্ষায় থাকা। আসলে তাই, আমরা যত খারাপই থাকি না কেন আমাদের ভালো থাকতেই হবে, ভালো থাকার রাস্তা খুঁজে পেতেই হবে।